সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। আপনাদের সবাইকে জুমা মুবারক। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আজকের আলোচনা। আমেরিকা এবং ইরানের মধ্যে যে শান্তি আলোচনা চলছিল, তার আড়ালে আসলে কি হত্যার কোনো পরিকল্পনা ছিল কিনা, এই প্রশ্ন তুলছি। এ কারণে নিউ ইয়র্ক টাইমসে রিপোর্ট বেরিয়েছে, ইরানের শান্তি আলোচক, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি এবং স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে হত্যার প্রচেষ্টা চালিয়েছে কয়েক দফায় ইসরায়েল। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমেরিকার কর্মকর্তারা ইরানকে সতর্ক করেছিল বা আরও কোনো দেশের মাধ্যমে ইরানকে এই বার্তা দিয়েছিল যে ইসরায়েল ইরানের প্রধান দুই আলোচক বাকের কালিবাফ এবং আব্বাস আরাকচিকে হত্যা করতে পারে। এই প্রেক্ষাপটে যেদিন ইসলামাবাদে শান্তি আলোচনায় গিয়েছিলেন ইরানি প্রতিনিধি দল, তখন কিন্তু পাকিস্তান তার যুদ্ধবিমান দিয়ে ইরান সীমান্ত থেকে ইসলামাবাদ পর্যন্ত স্কোয়াড দিয়ে আনে। আবার পাকিস্তান থেকে তেহরানে ফিরে যাওয়ার সময়ও স্কোয়াড দিয়ে ইরানি প্রতিনিধি দলের বিমানকে সীমান্ত পার করে দেয়া হয়। এখানে কি শেষ কথা? তারপরেও কিন্তু আরও অনেক ঘটনা আছে। ইরানের আকাশ সীমায় প্রবেশের পর ইরানের বিমান কি নিরাপদ ছিল? তারপরে কি হয়েছিল? এমনকি সুইজারল্যান্ডের ব্যাপারে ব্রাজিলের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক পেপে এসকোবার, তিনি কিন্তু দাবি করেছিলেন যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তো এই রকম অনেক জায়গায় দেখা যাচ্ছে ইসরায়েলের ব্যাপারে রিপোর্ট বের হচ্ছে। এই খবরগুলো যদি সত্যি হয় তাহলে বলতে হবে আমেরিকার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ইসরায়েল তাহলে শান্তি আলোচনা বানচাল করার চেষ্টা করেছে। এই জায়গায় প্রশ্ন আসে, তাহলে যুদ্ধক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েল মিত্র হলেও আলোচনার টেবিলে কি তারা ভিন্ন মত পোষণ করে? সুপ্রিয় দর্শক, এই বিষয়টা নিয়েই এখনকার ভিডিওতে প্রধানত আমি কথা বলবো। আর এর সাথে ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং বিদায় অনুষ্ঠানের কার্যক্রম কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই বিষয়টা নিয়েও আমি কিছু কথা বলবো। তো দর্শক, আমি আশা করছি যে আপনারা আজকের এই আলোচনায় শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন দর্শক, আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথমেই ইরানের শহীদ সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী খামেনির বিদায় অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সেই সম্পর্কে আমি কিছু কথা বলি, তারপরে মূল আলোচনায় যাব। গত রাত অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে ইরানের শহীদ সর্বোচ্চ নেতার প্রতি সম্মান জানানো। গত রাতে অর্থাৎ 2রা জুলাই বৃহস্পতিবার রাতে আয়াতুল্লাহ আলী খামেনির লাশের কফিন এবং তার সাথে যারা শহীদ হয়েছিলেন, যে সমস্ত নারী, পুরুষ, শিশু, তাদের কফিন আনা হয় এবং এই কফিন রাখা হয়েছে তেহরানের যে প্রধান জুমা বা ঈদের জামাত হয়, গ্র্যান্ড মুসাল্লা বলে, সেখানে। গত রাতেই লোকজন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানানো শুরু করেছেন এবং এরই মধ্যে আফগানিস্তান থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রতিনিধি দল পৌঁছেছে এবং তারা সর্বোচ্চ নেতার প্রতি, তার পরিবার পরিজন বা তার সাথে যারা শহীদ হয়েছিলেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছেন। আজকে শুক্রবার সেখানে জুমা নামাজ হবে এবং ব্যাপক সমাগম হবে। জুমা নামাজের যেহেতু প্রধান জামাত এই গ্র্যান্ড মুসাল্লাতে হয়, সেক্ষেত্রে অনেক লোকের সমাবেশ, অনেক লোকের উপস্থিতি ঘটবে। তারা সবাই সম্মান শ্রদ্ধা জানাবেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এরই মধ্যে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যে
সর্বস্তরের দল মত নির্বিশেষে, ধর্ম, বর্ণ, বয়স, শ্রেণী, পেশা, সমস্ত সব কিছুর ঊর্ধ্বে উঠে সব ধরনের মানুষকে এই সম্মান, শ্রদ্ধা এবং বিদায় জানানোর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এর মধ্য দিয়ে সাম্রাজ্যবাদী শক্তি বা যারা আগ্রাসী শক্তি বা যারা আমাদের প্রাণপ্রিয় সর্বোচ্চ নেতাকে হত্যা করেছেন, মাসুদ পেজেশকিয়ান বলেছেন এভাবে, তাদের প্রতি কঠোর বার্তা দেওয়া হবে যে এত কিছুর পরে তাদের আগ্রাসনের মুখে, তাদের হামলার মুখে, তাদের হত্যাকাণ্ডের মুখে আমরা ইরানি জাতি এক এবং অভিন্ন এবং ঐক্যবদ্ধ। এই ঐক্য শত্রুদের সামনে তুলে ধরার জন্য দেশের সর্বস্তরের মানুষকে এই জানাজা এবং শেষ বিদায় অনুষ্ঠানে আসার, অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়া থেকে শুরু করে 30টি দেশের প্রতিনিধি দল এখন পর্যন্ত তেহরান পৌঁছেছেন। ইরান সরকার আশা করছে যে প্রায় 100টি দেশের প্রতিনিধি দল যাবে এই জানাজা বা বিদায় অনুষ্ঠানে অংশ নিতে। আমাদের বাংলাদেশ থেকেও প্রতিনিধি দল যাচ্ছে, স্পিকার, জাতীয় সংসদের স্পিকার যাচ্ছেন, তারপরে বিরোধী দল অর্থাৎ জামাতের নেতারা যাচ্ছেন, এনসিপির নেতারা যাচ্ছেন শুনলাম, আরও বিভিন্ন পর্যায়ের লোকজন যাচ্ছেন। সারা বিশ্ব থেকে এইভাবে মানুষ আসবে। ইরান সরকার ধারণা করছে এবং সেইভাবে প্রস্তুতি নিয়েছে, তেহরানে অন্তত 2 কোটি লোকের উপস্থিতি ঘটবে এই জানাজা এবং শেষ বিদায় অনুষ্ঠান উপলক্ষে। তাতে বিরাট ভিড় হবে এবং সেইভাবেই ইরান সরকার সমস্ত ট্রাফিক কন্ট্রোল করার ব্যবস্থা করেছে। এমনকি 7 তারিখে সম্ভবত তেহরানে বিমানের ফ্লাইট মনে হয় নিষিদ্ধ করা হয়েছে, মানে আকাশসীমা বন্ধ রাখা হবে। তার আগেই সমস্ত প্রতিনিধি দল সবাই পৌঁছে যাবে। তো যাই হোক, সর্বোচ্চ নেতার প্রতি আসলে সারা বিশ্বের মানুষের যে ভালোবাসা ছিল সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা, সম্মানের অংশ হিসেবেই বিপুল সংখ্যক মানুষ সারা বিশ্ব থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জনপদ থেকে ছুটে আসবেন শেষ বিদায় অনুষ্ঠানে, জানাজা অনুষ্ঠানে, অনেকেই দাফন অনুষ্ঠানেও অংশ নেবেন। সর্বোচ্চ নেতার জানাজা হবে রাজধানী তেহরানে, কোমে, তারপরে ইরাকের বাগদাদে, কারবালায় এবং নাজাফে। তারপরে সর্বশেষ অর্থাৎ ওনার শেষ যাত্রা হবে মাশাদে। এই মাশাদ শহরেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। মাশাদ শহরে যে ইমাম রেজার মাজার রয়েছে, সেই মাজারে ইমাম রেজার কবরের পাশেই তাকে সমাহিত করা হবে, দাফন করা হবে। তিনি চিরনিদ্রায় শায়িত থাকবেন, শুয়ে থাকবেন সেখানে। এই মাশাদের যে ইমাম রেজার মাজার, আমি সেখানে গিয়েছি। বিরাট বিশাল কমপ্লেক্স, অ্যাট এ টাইম 1 লাখের বেশি মানুষ নামাজ পড়তে পারে। বিরাট ব্যাপার, এটা আসলে না দেখলে কল্পনা করা যাবে না। যেমন দর্শনীয় স্থান, তেমনি ইমাম রেজার মাজারে মানুষের প্রচণ্ড ভিড় থাকে প্রতিদিন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে শিয়া মাযহাবের লোকজন আসে। এছাড়া প্রচুর পরিমাণে পর্যটক আসে ইরানে, তারাও ইমাম রেজার মাজার মাশাদে যান, দেখতে যান। বিরাট ব্যাপার। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমি শেষ বিদায় এবং জানাজা অনুষ্ঠানের আলোচনা এখানে শেষ করে আমি এবার মূল আলোচনায় যাচ্ছি। মূল আলোচনাটা হচ্ছে এই যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এবং জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ, তাদের 2 জনকে ইসরায়েল দফায় দফায় হত্যার প্রচেষ্টা চালিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে, সামাজিক যোগাযোগের মাধ্যমেও এর আগে খবর ছড়িয়েছে। আজকে আমি যে কারণে এই আলোচনা আনলাম, আমি আসলে অপেক্ষা করছিলাম আরও কংক্রিট তথ্য পাওয়ার জন্য। সেই তথ্য এসেছে নিউ ইয়র্ক টাইমসে। আমেরিকার নিউ ইয়র্ক টাইমস আপনারা সবাই হয়তো জানেন যে খুবই প্রভাবশালী পত্রিকা এবং আমেরিকা বা পাশ্চাত্য জগতে এর একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে। এই নিউ ইয়র্ক টাইমস পত্রিকা খবর দিচ্ছে এখন যে যখন শান্তি আলোচনা চলছিল ইসলামাবাদে, বা শান্তি আলোচনা চলবে, তখন ইসরায়েল বাকের কালিবফ এবং আব্বাস আরাকচিকে হত্যার পরিকল্পনা করেছিল। এই বিষয়টা মার্কিন কর্মকর্তারা জানতে পারার পরে তারা সরাসরি ইরানকে নয়, বাট পাকিস্তান এবং কাতার বা আরও কোনো দেশের মাধ্যমে ইরানকে বিষয়টা জানানোর ব্যবস্থা করে, যাতে ইরান সতর্কতামূলক ব্যবস্থা নেয়। এই জায়গায় প্রশ্ন আসছে যে আমেরিকা
ইরানকে সতর্ক হতে বলল, কিন্তু ইসরায়েল তো তার মিত্র, আমেরিকার মিত্র। ইসরায়েলকে আমেরিকা কি বলেছিল? নিউ ইয়র্ক টাইমস বলছে যে আমেরিকা ইসরায়েলকে বলেছিল যে এই কাজ করো না, তোমরা খবরদার এই কাজ করো না। যদি তাদেরকে হত্যা করা হয় তাহলে আলোচনার মতো কোনো লোক আর থাকবে না এবং আলোচনা আর হবে না। তাহলে কি হতো? তাহলে প্রচণ্ড রকমের যুদ্ধ হতো, এতে কোনো সন্দেহ নেই। আমি একটু পরে সে কথা বলছি। আমরা সবাই জানি যে এপ্রিলের 7 তারিখে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। এপ্রিলের 11 তারিখে রাজধানী ইসলামাবাদে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান এবং আমেরিকার মধ্যে 47 বছরের ইতিহাসে প্রথমবারের মতো একেবারে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অংশ নিয়েছিলেন প্রধান আলোচক হিসেবে স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ, সাথে তো অবশ্যই ছিলেন আব্বাস আরাকচি। এছাড়া আরও অনেক লোকজন ছিলেন। মোট 47 জনের একটি প্রতিনিধি দল ইসলামাবাদে আসে ইরান থেকে আলোচনার জন্য। এর ভিতরে ইরানের নিরাপত্তা গোয়েন্দা কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের লোকজন ছিলেন এবং ওই আলোচনায় ইরান এসেছিল আসলে খুবই আন্তরিকভাবে, যে এই আলোচনার ভেতর দিয়ে একটা বড় শান্তি চুক্তি অর্জন করা যায় কিনা সেই চেষ্টা। কিন্তু ইসরায়েল সেখানে বাদ সাধে কেন? ইসরায়েল বাদ সাধে এই কারণে যে আসলে শান্তি আলোচনা যদি হয়, যুদ্ধবিরতি যদি চূড়ান্ত হয়, তাহলে ইসরায়েল যা যা চাইছে সেগুলো আর হবে না। প্রশ্ন হচ্ছে ইসরায়েল কি চাইছে? ইসরায়েল চেয়েছে যে তারা ইরানের সরকার একদম পরিবর্তন করে ফেলবে। ইরানের পরমাণু কর্মসূচি অবশ্যই ধ্বংস করতে হবে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অবশ্যই ধ্বংস করতে হবে এবং আঞ্চলিক যে প্রক্সি ফোর্স বলে যেটা পরিচিত, অর্থাৎ ইয়েমেন, সিরিয়া, ইরাক, লেবানন এবং গাজার যে সমস্ত প্রতিরোধকামী সংগঠন আছে, এই সংগঠনগুলোকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। এই লক্ষ্যগুলো অর্জন না করা পর্যন্ত ইরানের সাথে কোনো আলোচনা নেই। এবং ফ্যাক্ট হচ্ছে এই লক্ষ্যগুলো অর্জন হলে ইরানের সাথে তো আলোচনার কোনো প্রয়োজন ছিল না। সেই জন্য ইসরায়েল চেয়েছিল যে এই হত্যাকাণ্ড ঘটিয়ে, মানে নিউ ইয়র্ক টাইমসের দাবি অনুযায়ী বা প্রেক্ষাপট যা বলে সেই অনুযায়ী, এই হত্যাকাণ্ড ঘটিয়ে আলোচনা একেবারে বানচাল করে দেয়া, যাতে আর কোনো আলোচনা না হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুই পক্ষের লক্ষ্যই মূলত এক। তারপরেও আমরা দেখতে পাচ্ছি এরা দুই পক্ষ নানান সময়ে নানান রকমের প্যাচ লাগায়, কোনটা ইসরায়েল কোনটা আমেরিকা বোঝা মুশকিল হয়ে যায়। আবার কখনো কখনো দেখা যায় যে এইটা ইসরায়েল এইটা আমেরিকা, তাদের দুজনের সম্পর্ক নেই এমন একটা ভাব। যেমন এখন ইসরায়েলের নেতানিয়াহুর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক তর্ক বিতর্ক হচ্ছে, গালিগালাজ করছে, আবার তাদের সাথে তাদের সম্পর্ক ঠিকই আছে। যেমন এই যে বাহরাইন থেকে ৫ম নৌবহরের ঘাঁটির একটা বিরাট অংশ ইসরায়েলে সরিয়ে নেবে, তার মানে কি? যত যাই কিছু হোক, ইসরায়েল তো তার সেই বিশ্বস্ত মিত্র। যাই হোক, আব্বাস আরাকচি এবং বাকের কালিবাফ তাদেরকে যদি হত্যা করা হতো তাহলে কি হতো? তাহলে একটা কথা একেবারে নিশ্চিত, ইরান ভয়াবহ জবাব দিত, ভয়াবহ প্রতিশোধ দিত। কারণ হচ্ছে কি, একেবারে সর্বশেষ বাতিঘর বলা যায় তো তাদেরকে হত্যা করে ফেললো। আব্বাস আরাকচি আর বাকের কালিবাফ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সম্মান জানিয়ে এই দুইজন ব্যক্তি আলোচনায় গিয়েছিলেন। যখন শান্তির দূত বা আলোচকদেরকে হত্যা করা হয়, তখন সেখানে কিন্তু যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে এবং তখন ইরানের সামনে একদম পরিষ্কার হয়ে যেত যে আসলে এরা যুদ্ধ চায়, এরা শান্তি চায় না এবং শান্তির কথা বলেও ডেকে নিয়ে গিয়ে আমাদের নেতাদেরকে, আমাদের কর্মকর্তাদেরকে, মন্ত্রীদেরকে হত্যা করছে। তখন ইরানের সামনে ভয়াবহ আক্রমণ, ভয়াবহ যুদ্ধ ছাড়া আর কোনো পথ থাকতো না। তাহলে কি হতো? তাহলে হয়তো এমন হতে পারতো, যুদ্ধের যতটা যে ধরন আমরা দেখেছি হয়তো সেই ধরনের কিছু পরিবর্তন আসতো। এই কথার ভেতর দিয়ে আমি এটা বলতে চেয়েছি যে ইরান কিন্তু আসলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল আমেরিকার অবস্থানে, কিন্তু হত্যাকাণ্ডের দিকে যায়নি। হয়তোবা আব্বাস আরাকচি এবং কলিবাফকে হত্যা করলে পরিস্থিতি হয়তো তেমন নাও থাকতে পারতো, আরও বেশি ধ্বংসাত্মক এবং আরও বেশি প্রতিশোধ